এটা এক ধরনের ডিজিজ এবং এটা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। এই ব্যাকটেরিয়াটার নাম হলো ভিব্রিও কলেরি। এটাতে কি হয়, একজন মানুষ হঠাৎ করে সিভিয়ার ডায়রিয়া হতে শুরু করলো এবং তার স্টুল একটু হোয়াইটিশ, একদম জলীয়, পেনলেস ডায়রিয়া। পেট ব্যথা সেরকম নেই, কিন্তু পেশেন্টের ডায়রিয়া কন্টিনিউয়াসলি হচ্ছে, সে যাচ্ছে এবং আসছে, মানে এরকম টাইপের অবস্থা। এই ক্ষেত্রে নর্মালি আমরা যেটা দেখি যে ভিব্রিও কলেরির কিছু সেরো গ্রুপ আছে, O1 এবং O139, এই দুটো সেরো গ্রুপের জন্যই কিন্তু মেনলি আমাদের সিভিয়ার ডায়রিয়াটা হয়। কলেরা ডিজিজ এতটাই মারাত্মক যে প্রচুর পরিমাণে ডায়রিয়া হওয়ার ফলে মানুষের, ইভেন যদি সে ট্রিটমেন্ট না পায় তাহলে সেই ক্ষেত্রে মানুষের মৃত্যুও হতে পারে। তখন দেখা গেল যে ওআরএস দেওয়ার ফলে মাত্র 30% মর্টালিটি থেকে এটা 1% মর্টালিটিতে চেঞ্জ হয়ে যায়, এবং এটা খুব কম মৃত্যু দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট ওআরএস দেওয়া হয়েছিল। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু রিহাইড্রেশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে কলেরা কি যদি বলি, তাহলে ভিব্রিও কলেরি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এই ডিজিজটা দেখতে পাওয়া যায়। নর্মালি ট্রান্সমিশন কি করে হয় যদি জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে ফিকো ওরাল রুট। ফিকো ওরাল রুট ব্যাপারটা কি, যে একজন ভালো স্যানিটারি হাইজিন মেনটেন করছে না, সে পটিতে যাচ্ছে, তারপরে সে ঠিকঠাক করে নিজের হাত ধুচ্ছে না, এবং সেই ক্ষেত্রেই সেইখান থেকে স্প্রেড হচ্ছে ফিকো ওরাল রুট, এবং এটা মুখের মাধ্যমে চলে যাচ্ছে। নর্মালি হিউম্যান টু হিউম্যান ডিরেক্ট ট্রান্সমিশন হয় না, বাট জলবাহিত তো বটেই। তাহলে সেইখান থেকে কিন্তু এই ধরনের রোগ হচ্ছে। সিমটম গুলো যে দেখতে পাওয়া যায় সেটার ক্ষেত্রে আমরা ডায়রিয়া তো বটেই, পেনলেস ডায়রিয়া যেটা আমি মেনশন করেছি, এবং প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়ে যাওয়ার ফলে ডিহাইড্রেশন দেখতে পাওয়া যায়। ডিহাইড্রেশনের যে সিমটমস গুলো, যেমন ডিজিনেস, ধরুন কনসিয়াসনেস একটু একটু করে চলে যাওয়া, লেথার্জিক হয়ে পড়া। বাচ্চাদের ক্ষেত্রে যেরকম লেথার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চা খুব একটা অ্যাক্টিভ নয়, বাচ্চা শাঙ্কেন আইজ বলি আমরা, চোখগুলো ড্রুপ অবস্থায় পড়ে আছে, চোখগুলো বন্ধ বন্ধ অবস্থায় পড়ে আছে, এই জাতীয় জিনিস দেখতে পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি। বড়দের ক্ষেত্রেও স্কিন টার্জার লস যেটা আমি বলেছি, ইভেন পাউন্ডিং হার্টবিট, মানে হঠাৎ করে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে হার্ট বিট করছে, সেই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় সিমটম গুলো আমরা দেখতে পাই। যেখানে খুব টেন্স পপুলেশন রয়েছে, যারা খুব এক জায়গায় রয়েছে, এবং যারা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা পুর সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যাদের ক্ষেত্রে ভালো স্যানিটারি হাইজিন মেনটেন হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। ইভেন আনট্রিটেড ওয়াটার খাওয়া, কোনো একটা জায়গা থেকে খুব কলেরা এন্ডেমিক হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে, যে ক্ষেত্রে খুব ভালো করে জলটাকে ট্রিটমেন্ট করা হয়নি। জল যে কোনো একটা সোর্স থেকে এসছে, এবং নদী থেকেই জল তুলে কেউ খেয়ে নিচ্ছে, নদীতে জল কালেক্ট করছে এবং সেখান থেকে হচ্ছে, বা নদী ছেড়ে দিন, কোনো পুকুর এবং ডোবা মতো জায়গা থেকেও কিন্তু লোকজন, ইভেন কিছু কিছু স্ল্যাম্প রয়েছে যেখানে জল কালেক্ট করে হয়তো বাড়িতে জল খাওয়া হচ্ছে, সেই জিনিসগুলো থেকেও হতে পারে। এছাড়াও ধরুন কিছু ম্যাল নারিশড চিলড্রেনের ক্ষেত্রে, যে সমস্ত বাচ্চারা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে ভুগছে, সেই সমস্ত পেশেন্ট গুলো কিন্তু খুব প্রোন এইটাতে ডেভেলপ করায়। ইন্টারেস্টিং ফ্যাক্টস ইজ ট্রাভেলার্সদের ক্ষেত্রেও খুব বেশি দেখতে পাওয়া যায়, যাদের যে এরিয়ার জল খুব একটা বেশি খাওয়ার অভ্যেস নেই, হঠাৎ করে সেই এরিয়ায় গেল এবং তখন দেখতে পাওয়া গেল তার কলেরা হয়ে যাচ্ছে। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলার, যে যাদের ব্লাড গ্রুপ ও, তাদের ক্ষেত্রে কিন্তু তারা বায়োলজিক্যালি মাচ মোর সাসেপ্টেবল দেন আদার পাবলিক, বা যাদের অন্য ব্লাড গ্রুপ রয়েছে, কারণ এদের একটা কলেরা টক্সিন বাইন্ডিং এবিলিটিটা অনেক বেশি এই ক্ষেত্রে, ও ব্লাড গ্রুপ যাদের ক্ষেত্রে আছে। ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট পেনলেস ডায়রিয়া, দ্বিতীয় কথা ডিহাইড্রেশন, তৃতীয় কথা হলো প্যালপিটেশন হতে পারে, দিজ আর ক্লিনিক্যালস। এবং ক্লিনিক্যাল ছাড়াও যদি আমরা বলি যে আমরা কি করে ডায়াগনোজ করি পেশেন্টকে, সেই ক্ষেত্রে নর্মালি আমরা যেটা দেখতে পাই, স্টুলের ক্ষেত্রে আমরা কিন্তু ভিব্রিও কলেরি পাই, একটা কমা শেপেড ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায়, স্টুল থেকে আলাদা করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে র্যাপিড ডায়াগনস্টিক কিট বা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, RDT বলি আমরা, সেগুলো রয়েছে, বাট সেগুলো প্রচন্ড বেশি পরিমাণে পজিটিভ হয় তা নয়। মেনলি স্টুল থেকেই কিন্তু আমরা, বা স্টুল কালচার করে এই জিনিসটাকে আমরা বের করতে পারি, আমরা যখন আমাদের কাছে পেশেন্ট আসছে যারা সিভিয়ার ডায়রিয়া এবং ডিহাইড্রেশন। ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি মাইল্ড ডায়রিয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে, বা কলেরার জন্য ডায়রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট ইজ ওআরএস। অলরেডি বলেছি হিস্ট্রিতে যে ওআরএস প্রথমে এই কারণেই বেরিয়েছিল, এবং সর্বজন বিদিত এবং WHO রেকমেন্ডেড লো অসমোলার ওআরএস আমরা ইউজ করি। ওআরএস এর যদি কম্পোনেন্ট বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু গ্লুকোজও তার মধ্যে পাচ্ছি, সোডিয়াম পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি, ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে, ইভেন সেই জিনিসগুলো পাচ্ছি। এগুলো খুব সুন্দর একটা কোয়ান্টিটিতে থাকে, এবং এটা 245 মিলি অসমোল পার লিটার, এই পরিমাণে আমাদের
ভেতরে ঢোকে। 75 মিলি অসমল মতো গ্লুকোজ এবং 75 মিলি অসমল মতো সোডিয়াম আমাদের বডিতে এটা ট্রান্সফার করে। এবং ওরাল রিহাইড্রেশন সল্ট ইজ দ্য বেস্ট থেরাপি ইনিশিয়াল ক্ষেত্রে, মাইল্ড ডিহাইড্রেশন এবং সেই ক্ষেত্রে মাইল্ড ডায়রিয়ার ক্ষেত্রে। বাট যদি দেখতে পাওয়া যাচ্ছে যে পেশেন্টের সিভিয়ার ডায়রিয়া রয়েছে, মানে তার সাংকেনাইজ রয়েছে, পেশেন্ট আনকনশিয়াস হয়ে যাচ্ছে প্রায়, ঠিক আছে, ভলিউম লস রয়েছে, সেই ক্ষেত্রে আমরা রিঙ্গল ল্যাকটেট সলিউশন রয়েছে, সেই রিঙ্গল ল্যাকটেট সলিউশন দিয়ে আমরা আইভি ফ্লুইড বা ইন্ট্রাভেনাস ফ্লুইড থেরাপির মাধ্যমে পেশেন্টকে আমরা রিকভার করার চেষ্টা করি। কলেরা ভ্যাকসিনেশন নিয়ে কিন্তু সত্যি আমার মনে হয় কলেরা ভ্যাকসিন ইন্ডিয়ার একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আমি অবশ্যই বলবো এটা রুটিন ইমিউনাইজেশন বা রুটিন ভ্যাকসিনেশনের ইমিডিয়েটলি এখনো পার্ট নয়। বাট যে এরিয়ায় দেখতে পাওয়া গেছে যে কলেরা এন্ডেমিক বা কলেরা এপিডেমিক বা এই জাতীয় একটা জায়গায় চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি। ধরনের ভ্যাকসিন অলরেডি আবিষ্কার হয়েছে এবং ইন্ডিয়াতেই এটা অলরেডি চলছে। যে সমস্ত এরিয়ায় এন্ডেমিক দেখতে পাওয়া যাচ্ছে, দুটো ডোজ দেওয়া হয় 2 উইকস অ্যাপার্ট। এটা এক ধরনের হোলসেল বাইভ্যালেন্ট কিল্ড ভ্যাকসিন এক ধরনের। এটা নর্মালি O139 যে সেরো গ্রুপ বলেছিলাম, সেই সেরো গ্রুপের একটা প্যাটার্ন। সেইখান থেকেই কিন্তু আমরা এই ভ্যাকসিনটা তৈরি করি এবং এই ভ্যাকসিনটা দেওয়া হয় সেই ক্ষেত্রে। রুটিন ইমিউনাইজেশনের পার্ট না হলেও এটা কিছু কিছু জায়গায় কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে চলছে। প্রিভেনশনের ক্ষেত্রে অবশ্যই যে সমস্ত এরিয়ায় মেইনলি কলেরা এন্ডেমিক চলছে বা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে বেশি পরিমাণে ডায়রিয়া হচ্ছে, সেগুলো জায়গায় বয়েলড ওয়াটার খুব মাস্ট। যাদের অলরেডি বাড়িতে ইউভিআরও আছে তাদের তো ভালোই, তাদের অবশ্যই কোনো অসুবিধা নেই, জল তারা ভালো জায়গা থেকে বা ভালো সোর্স থেকেই পাচ্ছে। কিন্তু যেগুলো আনট্রিটেড ওয়াটার, তাদের ক্ষেত্রে বলবো যে প্রথমে জল গরম করে নিন, তারপরে সেটা ঠান্ডা হয়ে গেলে সেই ধরনের জলই কিন্তু বাচ্চা এবং বয়স্ক এবং যারা মধ্যবয়স্ক রয়েছেন তারা সবাই এরকম ভাবেই জলটা খেতে পারেন। এবং তার সাথে সাথে যেটা আরো ইম্পর্টেন্ট, হ্যান্ড হাইজিন মেনটেন করা। কলেরা কিভাবে ছড়ায় সেই জিনিসটা বলতে গিয়ে আমি অলরেডি মেনশন করেছি, যেটা ফিকো ওরাল রুটের মধ্যে যায় এবং ব্যাড স্যানিটারি হাইজিন মেনটেনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাত ভালো করে ধোয়া এবং নিজের সেই সমস্ত স্যানিটারি কাজকর্মের পরে যাতে ঠিকঠাক করে হ্যান্ড ওয়াশিং করা হয়। এছাড়াও ধরুন সেফ ডিসপোজাল অফ স্টুল, মানে দেখতে পাওয়া যায় ইন্ডিয়াতে এখনো যে বিভিন্ন জায়গায় লোকজন স্টুল করে রাখছে, ভালো শৌচালয়ের বন্দোবস্ত নেই। তাই গভর্নমেন্টকে এইটুকুনি আমাদের একটা আর্জি থাকে সবসময়, যেন স্টুল মানে করার একটা প্রপার জায়গা বা এই সুলভ শৌচালয়গুলো এখন যথেষ্ট ওপেন হয়েছে, সেই সমস্ত জায়গায় যেন মানুষ এই সমস্ত স্যানিটারি কাজকর্মগুলো করে এবং তারা সেই বাথরুমগুলো ইউজ করে, বাইরে যে কোনো জায়গায় তারা বসে যেন এই সমস্ত জিনিসপত্র না করে। তাহলে এই জিনিসগুলো মেনটেন করলে আমার মনে হয় ভালো হয়। এবং এগুলো খুব ভালো আরো ভাবে করা যেতে পারে যদি আমরা হেলথ কেয়ার প্রফেশনালসরা যারা রয়েছে, যারা ধরুন একটু পিএইচসি বা একটু রুরাল এরিয়ায় মেনলি রয়েছেন, তারা যদি এই ব্যাপারগুলোকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মাধ্যমে বলতে পারেন, আমার মনে হয় সেটা খুব ভালো হয়। এটা খুব ভালো মেসেজ স্প্রেড করবে যে কোনো জায়গায় পটি করা ভালো নয়। যেমন ধরুন কেউ নিজের নালা নর্দমা ইউজ করে নিচ্ছে, কেউ ধরুন গিয়ে নিজেদের পুকুর ইউজ করে নিচ্ছে, গ্রামগঞ্জে যেটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তো এই ব্যাপারটা আমার মনে হয় অনেক বেশি আমাদেরকে হেল্প করবে এটাকে প্রিভেন্ট করতে।